আসসালামু আলাইকুম। আমি তাফসির উদ্দিন। আজকে আপনাদের শোনাবো এক নয় দুই নয় পুরো 3টি ভয়ঙ্কর ভৌতিক গল্প। সব মিলে গল্পটির নাম দেওয়া হয়েছে নিশি। লিখেছেন সঞ্জিদা আক্তার। গল্পগুলো সত্যি নাকি শুধুই কল্পনা তা নির্ভর করবে আপনার বিশ্বাসের ওপর। গল্পে যাওয়ার আগে ছোট একটা কথা বলে নিই। আপনার কাছেও যদি কোনো ভৌতিক, রহস্যময় বা অলৌকিক অভিজ্ঞতা থাকে আমাদের পাঠিয়ে দিন। গল্প পাঠানোর নিয়ম এবং আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে সেটি শুধু ফেসবুক পেজে নয়, আমাদের ইউটিউব চ্যানেলেও পাঠ করে শোনানো হবে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করব। যারা আত্মহত্যা করে তাদের আত্মা নাকি কবরে ঠাঁই পায় না। গাছে গাছে কিংবা যেখানে সে আত্মহত্যা করে সেখানে সবসময় ঘুরে বেড়ায়। আজকে আমি তেমন একটি ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব, যা আমার আম্মুর কাছ থেকে শোনা, আমার জেঠির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনা 1। আমাদের গ্রামের বাড়ি হলো জামালপুর। গ্রামের নাম নবাবপুর। তো আমাদের গ্রামের পাশের একটি গ্রাম থেকে একজন লোক প্রতিদিন আসতো ধান খেতে পানি দেওয়ার জন্য। এমন একদিন সে তার বউয়ের সাথে রাগারাগি করে কাজ করার জন্য যায় সেই ক্ষেতে পানি দেওয়ার যে মেশিন ঘর, সেই মেশিন ঘরে। তো সে আর ওই দিন রাতে বাড়ি ফিরে না, সারা রাত ওই মেশিন ঘরে থাকে এবং সারা রাত সে সিগারেট খায়। সকালে একজন লোক ওই মেশিন ঘরের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ফজরের নামাজ পড়ার জন্য। তখনই দেখে যে ওই লোকটার মরদেহ মেশিন ঘরের পাশের একটি গাছে ঝুলে আছে। সে চিৎকার করে সব লোকজন ডাকাডাকি করে জড়ো করে এবং সেই লোকটি মরদেহ নামিয়ে দাফন করার ব্যবস্থা করা হয়। লোকমুখে শোনা যায় তার স্ত্রীর সাথে ঝগড়া করে রাতে সে আত্মহত্যা করে। তো ওই লোক যেখানটায় আত্মহত্যা করে সেই জায়গাটা ছিল আমাদের বাড়ির ঠিক পাশের রাস্তাতেই। বলে রাখা ভালো, আমাদের বাড়ির চারপাশে শুধু গাছগাছালি আর মাঝখানে আমাদের বাড়ি। তিনি মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িসহ আমাদের বাড়ির আশেপাশের বাড়ির মানুষও সন্ধ্যার পর আর বাড়ি থেকে বের হতো না ভয়ে। যদি কারো একদিন রান্না করতে দেরি হয়ে যেত তাহলে ওই দিন আর কেউ রান্না না করে শুধু চিড়ামুড়ি খেয়েই রাতটা কোনো মতে পার করতো, তাও ঘর থেকে বের হতো না সন্ধ্যার পর। এমন একদিন জ্যোৎস্না রাতে আমার জেঠি খুব করে প্রকৃতির ডাক পায়। আমার জেঠি জানালা দিয়ে জ্যোৎস্নারা আলো দেখে ভাবে হয়তো সকাল হয়ে এসেছে প্রায়, তাই আমার দাদুকে ডাক দেয় না। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা এমন গাছগাছালি দ্বারা আবৃত থাকায় রাতের বেলা খুব একটা গা ছমছমে ভাব থাকতো। তাই কেউ যাতে ভয় না পায় তাই আমার দাদু, আমার আম্মু সহ আমার 2 চাচি এবং জেঠিকে বলে রাখা যে রাতের বেলা বাইরে বের হলে যেন আমার দাদুকে ডাক দেই। ওই রাতে জ্যোৎস্না ভরা রাত দেখে সকাল হয়ে গেছে ভেবে আমার জেঠি আর আমার দাদুকে ডাক দেই না, একাই যাই বাইরে। আমার জেঠিদের টয়লেটটা ছিল তাদের ঘর থেকে একটু দূরে, একটি বাঁশঝাড়ের নিচে। তাই আমার জেঠি আর তাদের টয়লেটে যায় না, সে যায় তাদের ঘরের পেছনের দিকটায়। আমার জেঠি যেই না বসেছে অমনি দেখে যে ওই লোকটি যেখানে আত্মহত্যা করেছিল সেখান থেকে আমাদের বাড়ির বাগান দিয়ে একটি সাদা কাপড় পরে কেউ একটা আসছে। এটা দেখে আমার জেঠি বেশি ভয় পায় না। যখন দেখে যে ওই সাদা কাপড় পরা অবয়বটি পা মাটিতে নেই, চোখ দুটো লাল এবং পায়ের পাতা পেছনে দিকে, আর অবয়বটি ধীরে ধীরে জেঠির দিকেই আসছে, তখন আমার জেঠির বুঝতে বাকি থাকে না এটা আসলে কি। জেঠি বুঝতে পেরে এক দৌড় দেয় ঘরে যাওয়ার জন্য। জোরে দৌড়াতে গিয়ে আমার জেঠি তাদের ঘরের সামনে পড়ে যায়, আর ঠিক তখনই আমার দাদু সজাগ হয়ে যায়। আর আমার জেঠি থেকে সব কিছু শুনে আমার দাদু অনেক রাগারাগি করে বলে যে আমি না বলেছি যে আমাকে ডাক দেওয়া ছাড়া রাতে একা বের হবে না। তারপর থেকে আর কিছু দেখেনি আমার জেঠি। ঘটনা 2। এই ঘটনাটি ঘটে আমার সাথে যখন আমরা গ্রামে বসবাস করতাম। তখন আমি খুব ছোট ছিলাম, এই ধরেন 4 বা 5 বছর হবে। আমার আব্বু চাকরির সুবাদে ঢাকা থাকতো, আর গ্রামে আমি, আমার আম্মু এবং আমার বড় আপু থাকতাম আমার দাদা দাদুর সাথে। আমার আর আমার আপুর মধ্যে ঝগড়া হচ্ছিল যে কে আম্মুর সাথে শোবে এই নিয়ে। আমি আবার আম্মুকে ছাড়া ছোটবেলা থেকে ঘুমাতে পারতাম না, আবার খাটের কিনারেও ঘুমাতে পারতাম না, মাঝখানে আমাকে শুতে দিতে হতো। তো আপু ওই দিন বলছে যে তুই তো সবসময় আম্মুর সাথে ঘুমাস, তো আজকে আমি আম্মুর সাথে ঘুমাবো। আমি এটা নিয়ে আপুর সাথে ঝগড়া করছিলাম আর এক পর্যায়ে কান্নাও করে দিই।
আম্মু বলেছে আজকে আমি মাঝখানে ঘুমাবো আর তোরা দুজন দুই পাশে ঘুমাবি, কিন্তু এই প্রস্তাবে আমি রাজি হচ্ছিলাম না। তারপরও আম্মু জোর করে আমাকে কিনারায় ঘুমানোর জন্য দেয়। তো আমি কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে ঠিক মধ্যরাতে কারো পানির ছিটাই। আমি দেখছিলাম যে একটা সাদা কাপড় পরা একটি অবয়ব আমার মুখে পানি ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি এটা দেখে সাথে সাথে আম্মুকে খুব শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু আম্মুকে আর ডাক দেই না। এরপর এই ব্যাপারে আমি আর কাউকে কিছু বলিনি, কারণ আমি ছোট হওয়ায় ঘটনাটা খুব তাড়াতাড়ি ভুলে যাই আর কাউকে বলা হয় না। তবে এখন আমার প্রায় কথাটি মনে পড়ে আর গা শিউরে ওঠে। আর আমি ভাবি যে আমি কেন কাউকে এই ব্যাপারে কিছু বললাম না। তারপর কয়েক মাস পর আমরা ঢাকা চলে আসি আর আমি ঘটনাটাকে আমার ছোট মনের ভুল ভেবে ভুলে যাই। ঘটনা 3। এই ঘটনাটা ঘটে আমার সাথে ঢাকায় আসার পর। আমরা একটা ভাড়া বাসায় থাকতাম, যে বাসাটায় প্রায় 14-15টির মতো রুম ছিল। আমরা থাকতাম 14 নম্বর রুমে। লোকমুখে শুনতাম ওই বাসাতেও কিছু একটা ছিল। তো একদিন আমরা সবাই ঘুমাচ্ছিলাম, আমি, আব্বু, আম্মু আর আমার বড় বোন। সকাল হয়ে যাওয়ায় জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছিল আমার চোখে। তো আমি চোখ মেলে তাকাই আর দেখি আমার রুমেই ঠিক খাটের সামনে আমার পায়ের কাছে একজন পশ্চিম পাকিস্তানের যে অফিসাররা যেই পোশাক পরে থাকতো, যেমনটা আমাদের মুক্তিযুদ্ধের ছবিতে দেখেছিলাম, ঠিক তেমন পোশাক পরে আমার সামনে বন্দুক তাক করে আমাকে কিছু একটা বলছে। আর আমি সাথে সাথে আম্মুকে জড়িয়ে ধরি। আমিও মাঝে মাঝে ভাবতাম হয়তো এটা আমার মনের ভুল, তাই অনেক দ্বিধাদ্বন্দ্বের পর আমি আমার আম্মুর সাথে শেয়ার করে ফেলি। কিন্তু আমার আম্মু সিরিয়াসলি নেয় না ব্যাপারটা। আমিও ভাবি হয়তো আসলেই সেটা আমার মনের ভুল ছিল। আবার ভাবি যে না, আমার চোখ কি তাহলে ভুল দেখলো? এভাবেই দ্বিধাদ্বন্দ্বে থাকায় আর কারোর সাথে এই ব্যাপারে শেয়ার করি না। আজকে এই পেজে করলাম, জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা। এই ছিল আজকের 3টি ভৌতিক গল্প। গল্পগুলো কতটা সত্যি আর কতটা কল্পনা তা বিচার করার দায়িত্ব আপনার। আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি আমাদের পাঠিয়ে দিন। গল্প পাঠানোর নিয়ম এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে সেই গল্প আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর নতুন ভৌতিক গল্প মিস না করতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আরেকটি শিহরণ জাগানো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর মনে রাখুন সবকিছু চোখে দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আসসালামু আলাইকুম।